বলে পরপর আঙুলের দিকে তাকায়। আঙুলের ডগায় লাল তরল পদার্থ গড়িয়ে পড়ছে। তনুজা পাশ থেকে টিস্যু নিয়ে আঙুলটা মুছে নেয়। অতপর টুকরোগুলো বাইরে ময়লার ঝুড়িতে ফেলে আসে। পড়ার টেবিলে বসে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করছে তনুজা। এদিকে লিখতে গিয়ে আঙুলে চাপ পড়তে ক্ষত স্থানে ব্যথা লাগছে। অবশেষে খাতাগুলো গুছিয়ে রাখতে রাখতে ঘড়ির দিকে তাকায়। ঘড়ির কাঁটা রাত ৯টার ঘর পেরিয়েছে। এর মধ্যে দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢোকে ইভান। শব্দ শুনে তনুজা ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে ইভানের দিকে তাকায়। স্মিত হেসে বলল, ওহ, আপনি? তনুজা কয়েক কদম এগোয়। রুমের মাঝে শটান দাঁড়িয়ে তনুজার দিকে চেয়ে ইভান। ইভানের সবসময় পরিপাটি থাকা চুলগুলো এলোমেলো, কপাল ছাড়িয়ে ভ্রুয়ের কাছাকাছি নেমেছে, মুখাবয়ব টানটান, দৃষ্টিজোড়া নিস্পন্দন। তনুজার হঠাৎ আজকের ইভানকে কেমন অদ্ভুত অন্যরকম ঠেকল। এই কদিনের ইভানের সাথে আজকের ইভানের বেশ তফাত লাগছে। এই কদিনে রুমে ঢুকেই প্রথমে মিষ্টি একটা হাসি উপহার দেয়, সাথে সারাদিনের ক্লান্তি দূর করতে তনুজাকে আলিঙ্গন করা, তারপর মনটা ফুরফুরে করতে লম্বা কিস করা। ইভানের এসব পাগলামির কাজ আর কথা শুনে আজ কদিনে তনুজা অভ্যস্ত হয়ে গিয়েছে। আজ ইভানের দৃষ্টি মুখাবয়ব অন্যরকম ঠেকছে। কিছু ভেবে তনুজা মিহিস্বরে জিজ্ঞাসা করল, আপনাকে কেমন যেন দেখাচ্ছে, ঠিক আছেন? না মানে শরীর খারাপ লাগছে কি? ঝড়ের আগে প্রকৃতি যেমন নীরব শান্ত ঘুমট থাকে, ঠিক তেমনই ইভানোর ঠান্ডা নিস্পন্দন আছে। তনুজার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল ইভান, একদম ঠান্ডা অথচ প্রগাঢ় স্বরে শোধালো। দিব্যকে আগে থেকে চিনতে তুমি? মস্তিষ্কে কথাটা ঢুকতে সোজা প্রশ্নটা ছুরির মতো সোজা বুকে গিয়ে গাঁথে তনুজার। মুহূর্তেই বুকটা ভয়ে আতঙ্কে এফোর ওফোর হয় ওর। এই প্রশ্নের অর্থ তনুজা ঢের অনুমান করতে পারছে। অবচেতন মন আওড়ায়। তবে কি কোনোভাবে ইভান জেনে গিয়েছে? কিভাবে? তনুজার হৃস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জো হয়েছে। মস্তিষ্ক শূন্য লাগছে। তনুজাকে নিরুত্তর দেখে ইভানের কপালের ভাঁজ প্রগাঢ় হয়। জলদ গম্ভীর স্বরে ফের বলল, কি হলো? আমি তোমাকে প্রশ্ন করেছি, অ্যান্সার মি। ইভানের ধমকে তনুজা কেঁপে উঠল। তনুজার দু চোখ কান্নায় ভেঙে আসার জোগাড়। কোনো রকমে কান্না সংবরণ করে মাথা নুইয়ে কাপা কাপা স্বরে বলে। হুম। ইভান চোখ দুটো বুজে নেয়। বুক চিরে তপ্ত নিঃশ্বাস বেরোয় ওর। ঘরময় শুনশান পিনপতন, নীরবতা, নিস্তব্ধতায় মোড়ানো। ইভানের ভারী দীর্ঘশ্বাস নিস্তব্ধতার সাথে মিলেমিশে রুমের পরিবেশ আরও ভারী হয়। ইভান নিশ্চল চাহনিতে তনুজার দিকে তাকায়, ভারী গলায় শোধায়, দিব্য তোমাকে বাড়িতে এনেছিল? দিব্যর সাথে তোমার রিলেশন ছিল, রাইট? দিব্যকে ভালোবাসো তুমি? নিজের স্বামীর মুখ নিষ্কৃত এহেন প্রশ্নবাণে তনুজার সত্তা গলা কাটা প্রাণের মতো ছটফট করছে। ওর ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এক একটা প্রশ্ন ওর কাছে বিষ সমতুল্য ঠেকছে। বিষ পান করলে যেমন সারা শরীর নীল হয়ে আসে, সাথে অসহনীয় যন্ত্রণা হয়, ঠিক অমনি কথাগুলো কর্ণগোচর হয়ে নিউরনে পৌঁছতেই নিউরনে নিউরনে বেদনার অসহায়ত্বের সৃষ্টি হয়। সেই বেদনা যন্ত্রণা ক্রমশই রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ে। নিজেকে কোনো রকমে স্বাভাবিক করে কান্না ভেজা কণ্ঠে প্রতি উত্তরে বলে তনুজা। না। তনুজার এই এক শব্দের জবাব ইভানের মেজাজ চড়িয়ে দেয়। বাকি কথা না শুনে ইভান আঙ্গুল মুচড়ে বন্ধ করে সজোরে দেয়ালে ঘুষি মেরে চেঁচিয়ে বলল, কোনটা না? তোমরা দিব্যর সাথে রিলেশন ছিল না? তোমরা একে অপরকে? এতটুকু বলে থেমে যায় ইভান। বাকি কথাটা গিলে নেয়। তনুজার গোটা শরীর জমে ঠান্ডা হিম শীতল হয়ে যায়। পায়ের তলার জমিন ফাঁকা ফাঁকা লাগছে। চারিপাশটা ওর দুলছে। মৃত্যু সমতুল্য যন্ত্রণায় ভেতরটা ছটফট করছে ওর। ইভান তপ্ত নিঃশ্বাস ফেলে কাঠিন্য সুরে বলল, তোমাকে নিয়ে আমি প্রাউড ফিল করতাম, গর্ব করে তোমার সম্বন্ধে উঁচু গলায় কথা বলেছি। বাট এখন দেখছি তোমার সম্পর্কে আমি ভুল জেনেছি। তোমাকে নিয়ে বড় করে কথা বলতে কি আমার মুখটা থিত হয়েছে, কারণ আমি তোমাকে চিনতে ভুল করেছি। আমি এগেইন মানুষ চিনতে ভুল করেছি। কেন সবকিছু লুকিয়েছ? মিথ্যের উপর দাঁড়িয়ে আবার মিথ্যে বলে যাচ্ছ? থেমে গাল ফুলিয়ে নিঃশ্বাস ফেলে ইভান। পরপর বলে উঠল, শিট শিট, আমারই ভুল। আবার কাউকে বিশ্বাস করে আমার মারাত্মক ভুল, কারণ দিন শেষে তাদের সবারই বেরোয় একই রূপ। তারা শুধু জানে চিট করতে। বুক ফাটা কান্না পাচ্ছে তনুজার। চোখ জোড়াতে নোনতা জলের ফোয়ারা বইছে। শ্বাসরুদ্ধ হয়ে আসছে। কোনো রকমে শ্বাস টেনে নিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, ইভান, আমি মিথ্যে বলছি না।
আমার পুরো কথাটা শুনুন প্লিজ। আমায় বলতে দিন প্লিজ। ইভান রেগে কয়েক কদম এগিয়ে তনুজার দুবাহু শক্ত করে ধরে। চোখ দুটো ওর অস্বাভাবিক লাল। ক্রুদ্ধ হয়ে বলল, কি বলবে তুমি? আবার মিথ্যে বলবে, তাই তো? অনেস্টলি বলো তুমি, আমার কোনো প্রশ্ন ভুল আছে? আমি ভুল বলেছি কিছু? তনুজা থেমে থেমে ধীমে স্বরে বলল, আপনার প্রশ্ন করা ভুল না, তবে আপনার জানায় ভুল আছে। দিব্য আমাকে এখানে আনেনি। দিব্য যে মামুনির ছেলে এটা এ বাড়িতে আসার পর জানি আমি। দিব্য প্রথমে আমাকে দেখে অবাক হয় এখানে। আর ইভান, আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবে আমি মিথ্যে বলবো না। হ্যাঁ, রিলেশন ছিল। সবশেষে আপনার শেষ প্রশ্নের জবাবে বলবো, বর্তমানে দিব্যর প্রতি আমার বিন্দু পরিমাণ ফিলিংস নেই। এখন ছিটে ফোটাও অ্যাফেকশন নেই ওর প্রতি। ইভান ধাক্কা দিয়ে তনুজার বাহু ছেড়ে দেয়। তনুজা দুকদম পিছিয়ে যায়। ক্রুদ্ধ রাগী উচ্চস্বরে বলল, মিথ্যে বলছো তুমি। সে সুন্দর করে এত বড় ঘটনা আড়ালে রাখতে পারে, তার কথার বিশ্বাস করা যায়? ভেজা ঘন পল্লব তুলে অশ্রু সজল নয়নে ইভানের দিকে তাকায় তনুজা। কাতর স্বরে বলল, ইভান, ইভান, আল্লাহর দোহাই লাগে, বিশ্বাস করুন আমায়। বিশ্বাস করুন, এখন আমার সবটা জুড়ে শুধুমাত্র আপনি আছেন। আমি মন থেকে ভালোবাসি আপনাকে। এখন আমার মনে আপনি ছাড়া আর অন্য কেউ নেই। তনুজার কাতর স্বর কষ্টে জর্জরিত হাহাকার বলি ইভানের হৃদয় ছুঁতে পারছে না। ইভান দপ করে বিছানার একপাশে বসে দুহাতে মুখটা চেপে ধরে। দিব্যর সাথে তনুজার রিলেশন ছিল, এটা কোনোভাবেই ইভান মেনে নিতে পারছে না। মস্তিষ্ক ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে, ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করেছে। অনুশোচনায় দগ্ধ হচ্ছে ইভানের হৃদয়। জ্বলে পুড়ে ছারখার হচ্ছে বুক। তারপর তনুজার সবটা গোপন করা ইভানের মেনে নিতে বড্ড বেশি কষ্ট হচ্ছে। মুখ থেকে হাত দুটো নামিয়ে হতাশায় নিঃশ্বাস ফেলল ইভান। কণ্ঠে এক সুমধুর অসহায়ত্ব বেদনা নামল। আমি কখনো অর্থের কাছে হারিনি, অর্থ কখনো আমাকে অসহায় বানায়নি। বারংবার আমি প্রিয়জনের কাছে হেরে গিয়েছি। যখন যাকে সবচেয়ে আপন করেছে তারাই আমার সাথে প্রতারণা করেছে, বানিয়েছে অসহায়। বারংবার আমাকে পঙ্গু করেছে তারাই। তনুজা দুকদম পিছায়, ওর পিঠ দেয়ালে ঠেকে দুহাতে শাড়ি মুঠো করে ঠোঁট কামড়ে নিঃশব্দে গুমড়ে কাঁদে। তনুজার সত্তা বলে ও মোটেই ইভানের সাথে প্রতারণা করেনি। যা সব হয়েছে সবটা পরিস্থিতির জন্য। তনুজা এক বুক সাহস সঞ্চয় করে দৃঢ় কণ্ঠে বলল, ইভান, আপনি আমাকে মিসজাজ করছেন। আমি কখনোই আপনাকে ঠকাইনি, আর না তো চিট করেছি আমি কখনো। আমি জানি আপনি খুব হতাশ হয়েছেন। আপনি নিজেও ভীষণ কষ্ট পাচ্ছেন, আমি জানি। তাই এই মুহূর্তে এইসব বলা আপনার জন্য সহজ হচ্ছে, কিন্তু প্লিজ একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। মনে করুন না সিচুয়েশনের কথা। আমি একজনের সাথে সম্পর্ক রেখে স্বেচ্ছায় বিয়েটা করিনি। আর বিয়ের পর এও না যে অতীতকে পেতে চেয়েছি আমি, আর না তো এখনো মনে রেখেছি। আমি তো নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারবো আমি কখনোই আপনাকে ঠকাইনি। হয়তো নিজেকে তোমার সামনে খোলা বইয়ের মতো উপস্থাপন করেছিলাম, কোনো কিছু আড়ালে রাখিনি। তাহলে তুমি কেন সবটা লুকালে, আড়াল করে রাখলে? এরপরেও বলবে এটাকে প্রতারণা বলে না? তনুজার থম মেরে যায়। হঠাৎ চোখের জলেও ভাটা পড়ে ওর। পাথরের মূর্তির মতো নিষ্প্রাণ ঠায় দাঁড়িয়ে রয়। কিছু পল পর নিজেকে ধাতস্থ করে অসহায় কণ্ঠে বলল, হ্যাঁ, আমি মানছি আমি আড়াল করেছি। আপনাকে আমার অতীত বলিনি আমি, তবে বাস্তবতার আলোকে এটাকেও আদৌ কি প্রতারণা বলা যায়? আপনি প্লিজ একবার ঠান্ডা মাথায় ভাবুন। রাগের মাথায় ভাবলে ভালো কিছু খারাপ মনে হয়। আর এটা তো খুব সেনসিটিভ একটা বিষয়। তাই বলছি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। হাঁটুতে কনুই রেখে হাতের আঙুলে কপাল চেপে ধরে বসে আছে ইভান। মস্তিষ্ক ওর হ্যাং হয়ে আসে। কিছুই ভাবতে ইচ্ছে হচ্ছে না। তনুজা মাথাটা দেয়ালে ঠেকিয়ে উপরের দিকে শূন্য দৃষ্টিতে তাকায়। থেমে থেমে বলতে লাগলো, শুধু সমাজেই নয়, গোটা পৃথিবীতে আমার মতো অনেকেই আছে। এভাবে না হলেও পরিবারের চাপে বিয়ে করতে হয়। তাদের সবাই কি হাজবেন্ডকে অতীতের সবটা বলে? বেশিরভাগই বিয়ের পর স্বামীকে আপন করে নেয়, ভুলে যায় অতীতকে। আমি এমন একটা মেয়ে, ছোট থেকেই শুনে এসেছি একটা বিবাহিত মেয়ের স্বামী হলো জীবনের সবচেয়ে বড় অংশ। এই পৃথিবীতে বিয়ের পর সবচেয়ে আপনজন হলো স্বামী। বিয়ের পর ধীরে ধীরে আমি আপনাকে মেনে নেওয়ার চেষ্টা করেছি। ইভেন আপনি যে দোষে আমায় দোষী বলছেন, আদৌ আমি দোষী? ইভান ঝট করে উঠে দাঁড়ালো, তীব্র রাগ ক্ষোভ নিয়ে বলল, আমি যেদিন জিজ্ঞেস করলাম লিমন তোমাকে চেনে কিভাবে, সেদিন কেন মিথ্যে বললে? তখনও তো পারতে সত্যি বলতে। এরপরেও আমাকে মানতে হবে? তনুজা চোখ বন্ধ করে নেয়। হঠাৎ প্রশ্ন করে ওঠে,
সেদিন সত্যিটা জানার পর কি করতেন? কি এমন হতো? ইভান উচ্চস্বরে বলল। অনেক কিছুই হতো, অনেক কিছুই করা যেত, যা এখন সহজ হচ্ছে না। তখন নিমিষে করে ফেলতাম আমি, কারণ তখনও তোমার আমার সম্পর্কটা জাস্ট নামমাত্র পেয়েছিল। চাইলে সবটা আগের মতো করা যেত। তনুজার কণ্ঠে প্রতিবাদ ঝরল। ভুল। আপনি ভুল ইভান। আপনি ভুল ভাবছেন। এখন যতটা সহজে বলছেন, সেই সময়েও বিষয়টা এতটা সহজ ছিল না। এখন আপনি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে এসব বলছেন। শক্ত কণ্ঠে বলতে গিয়ে আচমকা তনুজার চোখটা ফের টলটল করে উঠল। নরম গাল গড়িয়ে মুক্ত দানার মতো জল টপ টপ গড়িয়ে পড়ল। কাতর স্বরে বলল। আপনি সত্যিটা জানলে ভেঙে পড়বেন। আপনার মানসিক সমস্যা হবে, সেই জন্য বারবার বলতে গিয়েও আমি বলতে পারিনি। ইচ্ছে করে আমি গোপন করিনি। অতীত হাইডে রাখার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করি আপনি বুঝবেন আমায়। ইভান ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ঠান্ডা শীতল অথচ প্রগাঢ় স্বরে বলল। কোনো কিছু লুকিয়ে আড়াল করে খুশি করাচ্ছে শুরুতেই সত্যি বলা ভালো নয় কি? এতে স্বামী কষ্ট হলেও বিশ্বাস হারাতে হয় না। সত্যিকারের সম্পর্ক তো তখনই হয় যখন একে অপরকে সবকিছু প্রকাশ করা যায়। কোনো কিছু আড়াল করা হয় না, হয় না গোপন করা। এছাড়া যে সম্পর্ক গড়ে ওঠে সে সম্পর্ক পুরোটাই প্রতারণার। কথাটা শেষ করে গায়ের ব্লেজার খুলে এক ঝটকায় বিছানায় ছুঁড়ে গটগট পা ফেলে রুম থেকে বেরিয়ে যায় ইভান। তনুজা দেয়াল ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়ে। দুই হাতে হাঁটু জড়িয়ে মুখ গুজে নদীর পাড় ভাঙা বেপরোয়া তীব্র স্রোতের মতো তুমুল জলের স্রোত চক্ষু তারা থেকে নামতে থাকে। কথায় আছে না, অভাগা যেখানে যায় সেখানেই সাগর শুকিয়ে যায়। তনুজার যেন সেই অবস্থা হয়েছে। মাত্র সুখের মুখ দেখেছিল, তা যেন নিমিষেই ধোঁয়াশায় ছিয়ে যায়। সুখ যেন তনুজার কপালে মরিচিকার নেয়, দীর্ঘক্ষণ গড়ায়। তনুজার অসারের মতো জমিনে বসে রয়। রোমময় নিস্তব্ধতা। বাইরে আজ আর রাত পোকাদের কোলাহল নেই। রাত পোকারা আজ সুর তুলছে না। তারাও বোধহয় তনুজার যন্ত্রণায় ব্যথায় ব্যথিত হয়ে শোক পালন করছে। তনুজা ধীরে ধীরে মাথাটা তুলে জানালা দিয়ে অদূরে আকাশ পানে যায়। মনের সকল কষ্ট যাতনার কথা মনে মনেই সাত আসমানের উপরে থাকা রবের দরবারে পেশ করে। বাইরে ঘুরঘুরে অন্ধকারে শূন্য দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখে তনুজা। আকাশেরও বুঝি মন খারাপ। চাঁদদূর তারার ছিঁড়ে ফোটাও নজরে আসে না। একে মেঘে ঢাকা আকাশ, তারপর আজ আমাবস্যা। আকাশটাতে ঘোর কালো অন্ধকার। তনুজার অবচেতন মন ভাবে, সুখ আমার জন্য সে কুড়ে বালি। আমার কপালে সুখ বড্ড বেশি ক্ষণস্থায়ী। হয়তো আজকের অন্ধকার আকাশের মতোই আমার ভবিতব্য। সময় তার আপন গতিতে চলে। এর মধ্যে দুটি সপ্তাহ গড়িয়েছে। দিন গিয়ে রাত পেরিয়ে নতুন ভোরের সূচনা হয়েছে পৃথিবী নামক গ্রহটিতে। আজকে শুক্রবার। তনুজা টেবিলে সকালের নাস্তা রেডি করছে। জীবনে একবার যে কান্না লুকিয়ে বাঁচতে জানে, তার জন্য নিজের কষ্ট সবার দৃষ্টি আড়াল করে। অগোচরে রাখা সহজ হয়। এই যে গোটা দুইটা সপ্তাহ তনুজা কেমন পাথর বনে গিয়েছে। চাপা স্বভাবের মেয়ে হওয়ায় নিজের দুঃখ কষ্ট যাতনা সর্বদা নিজের মধ্যেই পুষে রাখে, কারো কাছে শেয়ার করে না। সেদিনের পর থেকে এক ছাদের নিচে দুজনের থাকলেও চীনের মহাপ্রাচীরের মতো সুবিশাল প্রাচীর তৈরি হয়েছে তনুজা ইভানের মাঝে। অফিসের কাজের অজুহাত দেখিয়ে বাড়িতে খুব স্বল্প সময় থাকে ইভান। ইভান ঠিকমতো কথা বলে না, কেমন ইগনোর করে চলে। তনুজাও ইদানিং নিজের হয়ে সাফাই গাইতে চায় না, ভালো লাগে না ওর। আবার আগের মতো চুপচাপ নিষ্প্রাণ হয়ে গিয়েছে। তবে প্রতিনিয়ত ইভানের থেকে পাওয়া ইগনোরে দগ্ধ হচ্ছে মেয়েটা। দিন যাচ্ছে অসহনীয় যাতনায়, ভেতরে ভেতরে ছটফটিয়ে মরছে ও। নূরজাহান বেগম এসে চেয়ার টেনে বসলেন। পরপর ইভান এসে বসলো। তনুজা কোনা চোখে চাইল। ইভান ফিরেও তাকালো না। ইভান সেদিনের পর থেকে বিষয়টা নিয়ে খুব ভেবেছে, প্রতিনিয়ত ভেবে চলেছে। ওর মন স্থির করে তনুজার হয়তো কোনো দোষ নেই, তবে তৃষার মাধ্যমে খবরটা শুনে ও খুব বেশি হতাশ হয়, সাথে ক্রুদ্ধ হয় তনুজার উপর। তারপর ইভানের বিবেক ওকে প্রতিনিয়ত দংশন করে চলেছে। ওর জন্যই আজ দিব্য কষ্ট পাচ্ছে। দিব্য মেনে নিতে না পেরে দেশ ছেড়ে চলে যাচ্ছে। আর 10 দিন পরেই দিব্যর ফ্লাইট। ইভান তনুজার সাথে সহজ হতে পারছে না। অদৃশ্য প্রাচীর নির্মাণ হয়েছে ওদের সম্পর্কে। এদিকে শ্বাসরুদ্ধকর যাতনা থেকে রেহাই পেতে তনুজা সিদ্ধান্ত নিয়েছে ও বাড়ি যাবে। শ্বশুরবাড়িতে সবার অবহেলা সহ্য করে থাকা যায়, তবে স্বামীর অবহেলা ইগনোর সহ্য করা যায় না।
এভাবে তনুজা আর নিতে পারছে না। তনুজা নিচু গলায় বলল। দিদুন, নূরজাহান গলা খাকারি দিয়ে বললেন। হ্যাঁ বলো, শুনছি তো। দিদুন আমি বাড়ি যাব। চশমার কাজ গলিয়ে নূরজাহানের তীক্ষ্ণ দৃষ্টি নজরে আসে তনুজার। বৃদ্ধা বাইরে যতটা কাঠিন্য কর্কশ দেখায়, ভেতরে অতটাও নয়। বইয়ের শক্ত খোলসের ভিতরে আছে নরম মন। তা এই কমাসে ঢের উপলব্ধি করেছে তনুজা। তাই তো এই মানুষটিকে কষ্ট দিয়ে কিছু বলতে পারল না। নিম্ন স্বরে বলল। না মানে অনেকদিন হলো বাড়িতে যাওয়া হয় না। সেই যে একবার গিয়েছিলাম আর তো যাওয়া হয়নি। দাদির শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না, তাই ভাবছি গিয়ে কয়েকদিন থাকবো। অদূরে কাজের লোকদের সাথে কথা বলে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন তামান্না। সে আজ সকাল থেকেই মহাব্যস্ত। আজকে নীতিকে দেখতে আসবে, একদম পাখা কথা বলতে। তাই তো পুরো বাড়ি ঝকঝকে তকতকে কিভাবে কি করতে হবে এই নিয়ে সকাল থেকে ছোটাছুটি করছে। তনুজার কথা কানে যেতেই এগিয়ে আসলেন। বাঁকা চোখে চেয়ে কর্কশ গলায় বললেন। আজ বাড়ির লোকজন আসবে, যেই দেখেছো বাড়িতে একটু কাজ বেশি আর অমনি বাপের বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। নিধি তো সম্পর্কে তোমার ননদ হয়, কিছু দায়িত্বও তো তোমার আছে। কোনো রকমের দায়িত্বের বালাই নেই তোমার মধ্যে। কেমন আক্কেল করে আজকে যাওয়ার কথা বলছো? যতটা না তামান্নার কথায় কষ্ট পায় তনুজা, তার থেকে বেশি কষ্ট পায় ইভানকে নীরব দেখে। আগে ইভান ফুপিকে প্রত্যুত্তর দিতে 2 সেকেন্ড সময় নিত না। আগের সাথে বর্তমানের তফাৎ তনুজাকে প্রতিনিয়ত যাতনায় পিষ্ট করছে। নূরজাহান বেগম মুখ খুললেন। হ্যাঁ তামান্না, থাম তুই। বাচ্চা মেয়ে, অনেকদিন যায় না। বিয়ের পর সেই এক রাত থেকেছে। বাড়ির জন্য মন কেমন করছে হয়তো। যতই হোক, নিজের বেড়ে ওঠা, নিজের বাড়ির প্রতি আলাদা একটা টান থাকেই। আচ্ছা নাথবউ, আজকে বাড়িতে লোকজন আসবে, কাল যেও 2 দিন থেকে চলে এসো। থেমে ইভানের দিকে তাকিয়ে বললেন। দাদুভাই, কাল নাথবউকে নামে দিয়ে এসো কেমন? ইদানিং কেমন যেন সবসময় মনমরা হয়ে থাকে। বাড়ি থেকে ঘুরে আসুক, মনটা ভালো হয়ে যাবে। ইভান তড়িৎ গতিতে কাট কাট কণ্ঠে বলল। আমার সময় হবে না, বাড়ির গাড়ি করে যেতে বলো। সাধারণত বড়রা বউকে বাপের বাড়ি যেতে দিতে চায় না, তাই হয়তো ইভান এমন বলেছে। নূরজাহান এটা ভেবে ইভানকে আর জোর করলেন না। নূরজাহান তনুজাকে শুধালেন। তা তোমাকে দেখছি কেমন যেন লাগছে। শরীর ঠিক আছে তোমার? চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে। ঠিক মতো খাও না। ইদানিং আবার বিষ ব্যথাও বেড়েছে। কোনো দিকে নজর দিতেও পারি না। বেশি সময় বিছানায় কাটাতে হয় আমায়। তনুজা জবাবে বলে। না দিদুন, ঠিক আছি আমি। কথাটা শেষ করে কিচেনে যেতে নেয় তনুজা। হঠাৎ মাথাটা কেমন চক্কর দিল। এক হাতে কপালটা চেপে ধরে কিছু পল চুপ করে দাঁড়িয়ে রইল। আজ 2 দিন শরীরটা ঠিক যাচ্ছে না। শরীর অতিরিক্ত দুর্বল লাগে। সবসময় মাথাটা কেমন ব্যথা করে, আবার মাঝে মধ্যে ঘোরেও। রাতে চোখে ঘুম নামে না। রাতের বেশি সময়টাই নির্ঘুমে কাটে। আগের মতো প্রেশার ফল করেছে হয়তো, তাই এমন সমস্যা দেখা দিয়েছে। তনুজা এটা ভেবে ফের কাজে মনোযোগ দেয়। নীতি নিত্য 2 বোন কমফোর্টার গায়ে 2 জন বিছানায় 2 প্রান্তে ঘুমোচ্ছে। ঘড়ির কাঁটা 10টার ঘর ছুঁই ছুঁই। ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তামান্না। মেয়েদেরকে এখনও ঘুমোতে দেখে কপালে বিরক্তির ছাপ তুলে উচ্চ কণ্ঠে ডাকলেন। নীতি, এই নীতি, এখনো ঘুমাচ্ছ? বেলা 10টা বাজতে চললো। আজ বাড়িতে লোকজন আসবে, সে খেয়াল আছে তোমার? ঘুমের মধ্যে কর্কশ সরসরে ধরফরিয়ে উঠে বসে নীতি। নিত্য শুয়ে পাশ ঘুরে পিট পিট করে চায়। নীতি এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে মায়ের দিকে তাকায়। মুখটা শুকনো করে বলে। সরি মাম্মা, একটু বেশি দেরি হয়ে গেল। আসলে কয়েকদিন এক্সামের জন্য ঠিকঠাক ঘুমাতে পারিনি, তাই আজকে লম্বা ঘুম দিলাম। কথাটা শেষ করে জোর করে হাসার চেষ্টা করে নীতি। ফাইনাল সেমিস্টার শেষ করে গতকাল বাড়ি ফিরেছে নীতি। নীতির মিথ্যে কথা শুনে নিত্য ঠোঁট টিপে হাসে। তামান্নার হাতে শাড়ি আর গহনার বক্স ছিল, সেগুলো নামিয়ে রাখতে রাখতে বলল। হ্যাঁ জানি তো, এও জানি 2 বোন একসাথে শুয়ে রাতে কেমন ঘুম দিয়েছ। নিশ্চয় সারা রাত জেগে মুভি দেখেছ। নীতি লজ্জিত হয়। এই রে, মা ঠিক ধরে নিয়েছে। রাতে 2 বোন মিলে 2বার হরর মুভি দেখেছে। ঘুম আসছে শেষ রাতে। তামান্না তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকিয়ে আদেশের সুরে বললেন। এখানে শাড়ি আর তোমার জন্য গড়ানো গহনা রাখা আছে। দুপুরে তাড়াতাড়ি কৌশল সেরে এগুলো পরে নিও। আমি সারাদিন কিচেনে, তারপর ওদিক
তদারকি করতে ব্যস্ত থাকবো। বারবার এসে তোমাকে বলতে পারবো না, তাই এক্ষুনি বলে রাখলাম, ওনারা আসার আগেই রেডি হয়ে থেকো। আর বাড়তি বাক্য ব্যয় না করে তামান্না প্রস্থান করে। নীতি আবার ধপ করে শুয়ে পড়ল। কিছু ভেবে নিত্য হঠাৎ ভ্রুট্রু কুচকে ডাকল। এই আপু। হুম। আচ্ছা, আমি তো এতদিন অন্য কিছু ভাবতাম না, মানে আমার সিক্স সেন্স বলতো তুমি দিব্য ভাইয়াকে পছন্দ করো। তাহলে কিভাবে কি এতটা চুপচাপ আছো? তারপর তোমার কেমন নিশ্চিন্ত ফুরফুরে মেজাজ লাগছে। এই যে আজ তোমার পাকা দেখা হবে, তোমার মন কেমন করছে না? তুই কি বলতে চাইছিস? ক্রাশকে না পাওয়ার দুঃখে কষ্টে আমাকে দেবদাসের ফিমেল ভার্সন হতে বলছিস? আরে ধুর, তা নয়, একটু তো মন খারাপ হওয়া উচিত তোমার। তাই তো, মন খারাপ করে কালো ড্রেস আপ পরে শোক দিবস পালন করতে হবে। তারপর রুমটা গুটগুটো অন্ধকার করে কানে ইয়ারফোন গুঁজে অরিজিৎ সিংয়ের স্যাড সং শুনতে হবে। তবেই না একটা বিরহ বিরহ ফিলিং আসবে। নিত্য নাক মুখ কুচকে চাইল, বিরক্তিকর কণ্ঠে বলল। আপু, আমি মোটেও মস্কারা করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমিও তো সিরিয়াসলি বলছি সিস। নিত্য ঠোঁট উল্টায় বলল। সেদিন কফি শপে গিয়ে ডক্টর নীরব মাহমুদের উপর আমার ক্রাশ খেয়ে বসনি তো? যদি বলো হ্যাঁ, তাতে অবশ্য আমি অবাক হব না, কারণ লোকটা ক্রাশ খাওয়ার মতো নেই। নীতি উঠে বসতে বসতে বলল। ছোট মির্জার উপরে ক্রাশ খেয়ে বসে না থাকলে আমি উৎফুল্ল হয়ে খুশি মনে নাচতে নাচতে জেন্টেলম্যান নীরবকে বিয়ে করে নিতাম। কিন্তু এখানে সমস্যা দুটো। নিত্য সরু চোখে কপাল কুচকে চাইল। সমস্যা? নীতি কোলের উপর বালিশ নেয়, তাতে কোনোই ভর দিয়ে গালের সাথে হাত ঠেকিয়ে বলতে থাকে। প্রথম সমস্যা হলো, বিয়ের পর বাচ্চা হলে আমার বাচ্চাকে দিব্যকে মামা বলে পরিচয় করিয়ে দিতে আমার বিবেকে প্রচণ্ড বাধবে। কারণ আমি তো কল্পনাতে আমার আর ছোট মির্জার বাচ্চা নিয়ে সাজেক অবধি ঘুরে এসেছি। আমাদের একটা ছোট্ট স্নো হোয়াইট প্রিন্সেস নিয়ে শুভ্র মেঘের ভেলা সাজেকের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘোরা শেষ। বেবি তার ছোট্ট নরম একটা হাত দিয়ে আমার আঙ্গুল ধরে, অন্য হাত দিয়ে দিব্যর আঙ্গুল ধরে। এমত অবস্থায় ভবিষ্যতে বেবিকে যদি বলি, যাও শোনা মামা হয়, মামার করে চড়ো, বেবি আমার উপরে ভীষণ ক্রোধ হবে। নিত্যর চোখ ছানা বড়া, মনে মনে আওড়ায়, এ আবার কেমন এন্ড? কোন গ্রহের প্রবলেম আল্লাহ মালুম। সময় নিয়ে বেশ উৎসুক হয়েই ফের প্রশ্ন করে নিত্য। তা ভিন গ্রহের সেকেন্ড প্রবলেমটা এবার শুনি। দ্বিতীয় সমস্যাটা মারাত্মক ভয়ঙ্কর। অন্যের সাথে বিয়ের পর যদি দিব্যকে দেখে আমার হুট করে চুমুটুমু খেতে ইচ্ছে করে, তাহলে নিজেকে আমার ঘর পাপি বলে মনে হবে। নীতি বিড়বিড় করে বলায় নিত্যর কানে কথাটা পৌঁছায় না। নিত্য কান পেতে বলল। কি বলছো? শুনতে পাচ্ছি না তো। নিত্যর মাথায় চাটি মেরে বলল। এটা শোনার বয়স হয়নি তো। নিত্য সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে বলল। আমার মনে হচ্ছে তুমি কিছু একটা নিশ্চয়ই করবে। এতটা স্বাভাবিক থাকার মেয়ে তুমি নও আপু। এই, তুই বড় না আমি বড়? এত পাকনা পাকনা কথা বলিস যে? চিকু বান্টি কার্টুনের বান্টির সুরে বলে নিত্য। বয়সে বড় হতে পারো, বুদ্ধিতে নয়। নীতি মোটা মোটা চোখে চাইল। নিত্য পিট পিট করে চেয়ে বলল। আপু, নাম তোমার নীতি, তাই বলছি। যাই করো না কেন, দুর্নীতি করে নিজের নামের মান ক্ষুণ্ণ করো না। জীবনে একবার হলেও দুর্নীতি করব বলেই তো নিজের নামের বানানো দন্তন দীর্ঘিকার ব্যবহার না করে দন্তন ইকার ব্যবহার করেছি আমি। শুক্রবার দিন সবকিছুতেই দারুণ একটা পবিত্র পবিত্র ভাব বিরাজ করে। দূরের মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসে। মির্জাবাড়ির কিচেন থেকে বিভিন্ন মশলাপাতির গন্ধ ভুরভুর করছে। হরেক রকমের পদ রান্না করা হচ্ছে। মাছ মাংসের গন্ধে তনুজার গাটা আজ কেমন জানি গলিয়ে আসে। মাথাটাও ঝিমঝিম করছে। তনুজা খুন্তি দিয়ে প্যানে কিছু নাড়তে ব্যস্ত। এমন সময় তামান্না আসলেন। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখে বললেন। আর কত দূর? ওনারা তো কিছুক্ষণের মধ্যেই চলে এলো বলে। সময় মতো রান্না শেষ হবে তো? দীর্ঘক্ষণ আগুনের আঁচে থেকে পৌষ মাসেও তনুজার কপালে ঘাম জমেছে। কপাল বেয়ে মুখের সাইডে থাকা বেবি হেয়ার কানের পিঠে গুজে নেয় তনুজা। ক্লান্তিতে ওর চোখের পাতা ভারী হয়ে আসে। প্রত্যুত্তরে মিহিস্বরে বলল। ফুপি, এই তো শেষের দিকে প্রায়। তামান্না ক্যাবিনেটের ওপর থাকা খাবারের ঢাকনা খুলে খুলে দেখছেন। কণ্ঠে আদেশ জারি করলেন।
সাদা ভাত দেখছি এখনো রান্না হয়নি। বাসমতি চালের সাদা ভাত রান্না করো। আর শোনো, সেই সময় বারবার যেন বলা না লাগে, ফল মূল সুন্দর করে কেটে সাজিয়ে রেখো। ও হ্যাঁ, রান্না শেষে সালাদের জন্য শসা আর গাজর কেটে রাখবে, সাথে লেবুও রাখবে। এর মধ্যে শিরিন সুলতানা আসলেন। তামান্নার হুকুম শুনে বিরক্ত হলেন। তনুজাকে ডেকে বললেন। তনুজা, তনুজা ঘাড় ঘুরিয়ে বলল। হ্যাঁ মামুনি। সেই সকাল থেকে কিচেনে আছো, রুমে গিয়ে বিশ্রাম নাও। বাকি কাজ বুয়ারা আছে, করে নেবে। কিছুক্ষণ পর মেহমান আসবে, শাওয়া নিয়ে রেডি হয়ে নাও। বড়রা রেডি হয়ে হাত পা তুলে ঘুরছে, আর বাচ্চা একটা মেয়ে হয়ে তুমি এখনো কিচেনে আছো। তামান্নাকে পিন মেরে কথাটা বলে শিরিন। তামান্নার মুখে গ্রহণ লাগে যেন। সেকেন্ডেই মুখটা থমথমে গম্ভীর হয়ে যায়। ওনার কাছে আদিক্ষেতা ঠেকল, তবে ভাবির মুখের উপর কিছু বলার স্পর্ধা দেখালেন না। মনে মনে রাগ ক্ষোভ ঝাড়লেন। তনুজা বলল। হাতের কাজটা শেষ করে যাচ্ছি, আর একটু বাকি আছে, সমস্যা নেই মামুনি। শিরিনের হাতে থাকা মুঠোফোন শব্দ করে বেজে উঠল। যাওয়ার আগে আদেশের সুরে বললেন। আচ্ছা, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, আমি একটু পরে আসছি। এসে যেন তোমাকে কিচেনে না দেখি। ফোন রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায় শিরিন। এর মধ্যে কিচেনের দোরগোড়ায় দাঁড়িয়ে নীতির বাবা হালকা কেশে ডাকলেন। মহিলা মুখাবয়ব এমন করলেন যেন বেশ বিরক্ত হলেন। এগিয়ে কর্কশ স্বরে বললেন। তনুজা ফুফা শ্বশুরের উপস্থিতি টের পেয়ে শাড়ির আঁচল টেনে মাথায় দেয়। ভদ্রলোক কলেজের বাংলার লেকচারার, চাকরির সুবাদে অন্য জেলায় থাকেন। ছুটির দিনগুলোতে নিজ বাড়ি আর শ্বশুরবাড়ি থাকেন। নিজের বউয়ের থেকে মুখ ঝামটা নিত্যকার বিষয় মানুষটার কাছে। তবে বাড়ির নতুন বউয়ের সামনে এহেন কর্কশ বিহেভ ভেতরে ভেতরে আহত হলেন নেওয়াজ সাহেব। লজ্জিত হন, মুখটা ম্লান হয়ে আসলো। শুধালেন। কোথায় থাকবে? কেবিনেটে বা আলমারিতে দেখো, আছে হয়তো সেখানে, তাছাড়া যাবে কোথায়? নেওয়াজ সাহেব গলার স্বর নিচু করে বললেন। নিত্যকে বলো খুঁজে দিতে, আর নয়তো চশমাটা পরে ভালো করে খুঁজে দেখো। বয়স বাড়ছে, সাথে চোখ দুটো তোমা যাচ্ছে। একজন আদর্শ স্ত্রী হলে নিজে গিয়ে খুঁজে দিত। এতটা আশা ভদ্রলোক করেনও না। তারপরও একটু ভালো করেও তো বলা যেত। এই ভেবে খুব বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয় ওনার। কিছু ভেবে কণ্ঠ খাদে নামিয়ে হঠাৎ বললেন। বিয়ে শাদীর ব্যাপার নানা বাড়িতে করলে কেমন দৃষ্টিকটু লাগবে না? এখন তো এসব বলে লাভ নেই, একটু ভেবে দেখো। বিয়ের পুরো বিষয়টা বাড়িতে করলে। কথার মাঝে দাড়ি টেনে দিয়ে উঁচু স্বরে বললেন। ওই অজপাড়া গায়ে গিয়ে আমার মেয়ের বিয়ে দেব? ওখানকার লোকজন না জানে কালচার, না জানে। এবার স্প্রিংয়ের টান পড়লে যেমন স্বয়ংক্রিয়ভাবে কিছুক্ষণ দুলতে থাকে, ঠিক তেমনই তামান্নার মুখটা স্প্রিংয়ের মতো একা একাই চলতে থাকলো। ভদ্রলোক কথাটা বলে যেন বেশ বেকায়দায় পড়লেন। বলে কাজের কাজ কিছুই হলো না। আরও নতুন বউ আবার কাজের লোকের সামনে এহেন কথাবার্তা শুনে অপমানিত বোধ করলেন। ভদ্রলোক ম্লান মুখে প্রস্থান করলেন। কাজ করতে গিয়ে আচমকা ফুটন্ত তেল তনুজার হাতে ছিটে পড়ে। প্যানে টকবক করা গরম তেল পড়ার সাথে সাথেই কবজি থেকে ইঞ্চি 2 উপরে পরপর 2-3টে ফোসকা উঠে। তনুজা বাম হাতের সাহায্যে ডান হাতটা চেপে ধরে চোখ বুজে নেয়। হাতটা ভীষণ জ্বালাপোড়া করছে। কাজের বুয়া দেখে তড়িৎ হৈ হৈ করে উঠল। এই রে, ভাবিমণি তো হাতটা পুরাই ফালাইলেন। ইস রে, কতখানি জায়গা জয়রা জয়রা ফসকে উঠছে, মেলা কষ্ট হইতাছে, পড়তাছে। জলদি ঘরে গিয়া ওষুধ লাগাইয়া নেন। বুয়ার সহজ সরল মনের অভিব্যক্তি দেখে তনুজা আলতো হাসল। ওর বলতে ইচ্ছে করল, যার গোটা জীবনটাই কষ্টের যাতনার, তার কাছে এই সামান্য জ্বলন ব্যথা কিছুই না। শরীরে ব্যথা ওষুধ দিলে নিমেষেই দূর হয়ে যাবে। কারো উপেক্ষায় অবহেলায় যে প্রতিনিয়ত দম বন্ধ হয়ে আসছে, অসহনীয় যন্ত্রণায় ছটফটিয়ে দগ্ধ হচ্ছি। মনের এই কষ্ট উপশমের পাথেও তিনি কি আদৌ এটা বুঝবেন? রাগ, ক্ষোভ, অভিমান সব দূরে ঠেলে সবটাকে স্বাভাবিক করে নিবে সে? মনের সেই যন্ত্রণা, কষ্টের কাছে শরীরের এই সাময়িক কষ্ট তো কিছুই না। অবচেতন মন এসব ভেবে মনে মনে তাচ্ছিল্য হাসি তনুজার। দীর্ঘশ্বাস ফেলে মুখে বলল, ঔষধ নিতে হবে না, এটা তেমন কিছুই না, এমনি ঠিক হয়ে যাবে। এই বলে তনুজা কাজ করতে নেয়।
কাজের মেয়েটা বাদ সাধল। বেগম সাহেবা একটু আগে এসে কি বলেছেন এই বলে তনুজাকে এক প্রকার জোর করে রুমে পাঠায়। এও বলে বাকি কাজ সে করে নেবে। কাজের মেয়ের নির্ভেজাল সরল ভালোবাসা দেখে তনুজা আপ্লুত হয়। আসলে এই পৃথিবীটা বড় অদ্ভুত, তার থেকেও বেশি অদ্ভুত মনুষ্য জাতি। এই যে শিক্ষিত হলেও অনেকের মধ্যে মনুষ্যত্ব থাকে না, সুন্দর মন সবারই থাকে না। মানুষের ক্লাস কখনো অর্থ আর স্ট্যাটাসের উপর ভিত্তি করে করতে হয় না। একজন মানুষ কতটুকু ভালো, কতটুকু মানবিক গুণ সম্পূর্ণ এর উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করতে হয়। তবেই না ভালোর চর্চা হয়, ভালোর প্রতি উৎসাহিত করে। তনুজা রুমে প্রবেশ করে দেখে ইভান শাওয়ার নিয়ে বেরোচ্ছে। এক পল তনুজার দিকে তাকিয়ে তড়িৎ দৃষ্টি ঘুরিয়ে নেয় ইভান। তনুজার কষ্ট অনুভব হয়। আগ বাড়িয়ে কথা বলতে ইচ্ছে করলেও দাঁতে দাঁত চেপে ইচ্ছে সংবরণ করে ও। তনুজা শাড়ি আর প্রয়োজনীয় জিনিস বের করতে থাকে। ইভান ক্যাবিনেট খুলে কিছু খুঁজছিল। তনুজা আন্দাজ করে বলল,